বসন্তবেলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কৌশিক মজুমদার রচিত রোমহর্ষ রহস্যময় গল্প অভিশাপ। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুরু করছি আজকের গল্প অভিশাপ। ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সম্পাদিত বিখ্যাত সন্ধ্যা পত্রিকার একটা সংকলন ইদানিং হাতে এসেছে। সেটাই উল্টে পাল্টে দেখছিলাম। বিভিন্ন বিষয়ে দারুণ সব লেখার সঙ্গে একটা লেখায় চোখ আটকে গেল। একটা সম্পাদকীয় নিবন্ধ, নাম পানিহাটির অপদেবতা। সম্পাদকীয় লেখাটা অদ্ভুত। তাতে লেখা 1312 সন মানে 1905 নাগাদ কোজাগরী পূর্ণিমার 3 দিন পর পানিহাটিতে এক অপদেবতার ভয়ানক উপদ্রব হয়। কোনো এক হীরেন্দ্রনাথ বসাকের উপরে এই অপদেবতার ভরে এমন কিছু একটা হয় যাহা কহিতে গেলে শোনিত শুকাইয়া আসে। সম্পাদক ধরেই নিয়েছেন ঘটনাটি মুখে মুখে প্রচলিত হওয়ায় এর কাহিনী বিস্তারিত সবাই জানে, তাই তিনি বিশেষ বর্ণনা দেননি। তাতেও ভয়াবহ এক আতঙ্কের ছাপ রয়েছে গোটা লেখা জুড়ে। ঠিক কি হয়েছিল না জানতে পারলে স্বস্তি পাচ্ছিলাম না। হঠাৎ আকাশের কথা মাথায় এলো। আকাশ আমার বন্ধু, কলেজে একসঙ্গে পড়েছি। ওদের আদি বাড়ি পানিহাটি। এখন অবশ্য সপরিবারে কল্যাণীতে থাকে। ওর বাবা ইতিহাসের অধ্যাপক ছিলেন, এখনো প্রচুর পড়াশোনা করেন। উনি কিছু জানলেও জানতে পারেন। আকাশকে ফোন করায় কিছু সময় গেল ওর রাগ ভাঙাতে, কেন এতদিন ফোন করিনি। এ কথা সে কথা বলার পর সরাসরি কাজের কথায় এলাম। আচ্ছা আকাশ, কাকুকে একটা কথা জিজ্ঞেস করতে পারবি? কি কথা? অনেকদিন আগে, মানে তোর ঠাকুরদার জন্মেরও আগে, পানিহাটিতে একবার এক অপদেবতার উপদ্রব হয়। সে ঘটনা এতটাই সাড়া ফেলেছিল যে ব্রহ্মবান্ধব উপাধ্যায় তা নিয়ে একটা সম্পাদকীয় লিখে ফেলেছিলেন। কাকুকে একটু জিজ্ঞেস করতো, কাকুর কোনো আইডিয়া আছে কিনা এই ব্যাপারে। দাঁড়া, বাবাকে দিচ্ছি বলেই আকাশ খানিকক্ষণের মধ্যে কাকুকে ডেকে দিল। কাকুকে গোটা ব্যাপারটা বলায় কাকু খানিক চুপ। তারপর খুব ধীরে ধীরে বললেন, তুমি একবার আমাদের বাড়িতে আসতে পারবে? সব কথা ফোনে হয় না। তুমি এসো, আমি তোমায় সব বলবো। পরের সপ্তাহেই এক রবিবার করে আকাশদের সেন্ট্রাল পার্কের পাশের দোতলা বাড়িতে আমি উপস্থিত। গিয়েই দেখি জলখাবার তৈরি, লুচি, ছোলার ডাল, মিষ্টি। কাকিমা মারা গেছেন বছরখানেক হলো। বাড়িতে এখন কাকু, আকাশ, আকাশের বউ রিনি আর ছোট্ট ছেলে রিক। খেতে খেতেই প্রশ্ন করলাম, কাকু সেই ঘটনাটা বললেন না তো? কাকুর মুখ অস্বাভাবিক গম্ভীর। কি যেন ভেবে তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এতদিন আমি এই ঘটনাটা কাউকে বলিনি, বাবুকেও না। বাবু আকাশের ডাকনাম। বাবুর মা জানতো। ভেবেছিলাম কাহিনীটা সঙ্গে নিয়েই চিতায় উঠব। ভুলেই গেছিলাম প্রায়। সেদিন তুমি ফোন করায় চমকে উঠলাম। আমার বাবা বলেছিলেন যেন তেন প্রকারেণ এই কাহিনী নাকি পরিবারের 7 পুরুষ অব্দি বিস্তার পাবেই। আমি বিশ্বাস করিনি। এখন বুঝছি আমি বন্ধ করতে চাইলেও এই কাহিনীকে আটকানো মুশকিল। গত কয়েকদিন অনেক ভেবেছি, তারপর ঠিক করলাম নিয়তিতে আমার হাত নেই। নইলে তুমিই বা ওই লেখা পড়বে কেন, আর পড়ে আমাকেই বা ফোন করবে কেন?
আমি বেশ অবাক। আকাশ আর রিনির মুখ দেখে বুঝলাম ওরাও হতবাক হয়ে চেয়ে আছে। কেউ একটা কথাও বলছে না। পাশের ঘরে রিক একা একা মায়ের ওড়না নিয়ে খেলছে আর বকবক করছে। ঘরে আওয়াজ বলতে ওইটুকুই। পানিহাটির অপদেবতার সঙ্গে আমাদের পারিবারিক এক অভিশাপ জড়িয়ে আছে। সেই কাহিনী বলবো তোমাদের। আমার ঠাকুরদার বাবা কিশোরী মোহন মুখুজ্জে ছিলেন ভয়ানক ডাকাবুকো মানুষ। কিশোরী মোহন মানে রোনাল্ড রসের সেই সহযোগী যাকে ব্রিটেনে সোনার মেডেল দিয়েছিল? উনি বাড়ুজ্জে, হাংরি আন্দোলনের মলয় রায়চৌধুরীর দাদু। পানিহাটির নিলামবাটি ছিল ওদের বাড়ি। আমার ঠাকুরদার বাবার বন্ধু। আমাদের ছিল মশলা আর তামাকের ব্যবসা। নদীপথে যশোরের সঙ্গে বাণিজ্য চলত। পানিহাটি তো ব্যবসারই জায়গা। সংস্কৃত পণ্যহট্ট বদলে এই নাম হয়েছে। বুঝলাম কাকু এবার ইতিহাসে ঢুকে যাচ্ছেন, তাই আবার তাকে ফিরিয়ে আনতে বললাম, কাকু যেটা বলছিলেন। উনি আবার সংবিত ফিরে পেয়ে বললেন, হ্যাঁ যা বলছিলাম। ঠাকুরদার বাবা ব্যবসা দেখতেন বটে, তবে ব্যবসায় তার মন ছিল না। বরং কোথায় কীর্তন হচ্ছে, কোথায় যাত্রাপালা হবে, কাকে শ্মশানে নিতে হবে, এই নিয়ে তার আগ্রহ ছিল দেখার মতো। কাজ দেখতেন হিরু বসাক নামে এক নায়েব। তার আসল নাম আমি জানি না, হিরুই শুনেছি। ছোটোখাটো বেঁটে মানুষ, লিকলিকে রোগা, গালে লম্বা দাড়ি। সবাই ঠাট্টা করতেন হিরুবাবুর দাড়ির ওজন ওর থেকে বেশি। তবে মানুষটা ছিলেন ধুরন্ধর। ব্যবসার গলিগুঁজি তাঁর নখদর্পণে। তখন ইংরেজ আমল, আর সে আমলে ঘুষ ছাড়া কোনো কাজ হতো না। কোন দেবতা কোন ফুলে তুষ্ট, কোন সাহেবকে টাকা দিতে হবে আর কোন সাহেবকে মেয়ের যোগান দিলে খুশি হবেন, তা হিরুবাবুর মতো কেউ জানত না। কিশোরী নিজের মতো থাকতেন, আর বকলমে হিরুই ব্যবসার মালিক ছিলেন। হিরুবাবুর নিজের চরিত্রদোষ ছিল না, কিন্তু আশেপাশের গাঁয়ের বিবাহিত মহিলাদের ফুঁসলে সাহেবদের ভোগ হিসেবে পাঠানোর জন্য তাকে কেউ দু চোখে দেখতে পারত না। ব্যতিক্রম কিশোরী মোহন। সব জেনে শুনেও তিনি হিরুকে প্রশ্রয় দিতেন। তার একটাই কারণ, সেরেস্তা থেকে যখন খুশি টাকা নিয়ে তিনি দু হাতে খরচা আর আমোদ আহ্লাদ করতে পারতেন। এই সুযোগ নিজে দায়িত্ব নিলে সম্ভব না। এদিকে তলে তলে হিরুর শত্রু বাড়ছিল। তিনি সঙ্গে দুজন লেঠেল নিয়ে চলাফেরা করতে শুরু করলেন। বাড়াবাড়ি হলো 1905 সালের পুজোর ঠিক আগে আগে। পুজোতে ম্যাকগ্রেগর সাহেবকে ভেট পাঠাতে হয়, তা না হলে ব্যবসার দাদন পেতে মুশকিল হবে। এবারের ভেট হিরু অনেক দিন ধরেই ঠিক করে রেখেছিলেন। গোয়ালাপাড়ার রাধু নতুন বিয়ে করেছে। তার বউ কমলা যেন বাঁদরের গলায় মুক্তোর মালা। বয়স এখনো 15 পেরোয়নি, ডাঁসা যৌবন। এক রাতের জন্যে একে পেলে সাহেব গোটা 1 বছরের দাদন লিখে দেবে। মুশকিল হলো একটাই, কমলা রাধুকে ভয়ানক ভালোবাসে, আর রাধুও কমলাকে। রাধুর শরীরে হাতির বল, সাজোয়ান চেহারা, শুধু একটাই দোষ, সন্ধে হলেই থেনো মদের বোতল খুলে বসে। হিরুবাবু জানতেন মদ খেলে লোকের তাল ঠিক থাকে না। একদিন রাধুকে ডেকে আদর করে গলা অবধি মদ খাওয়ালেন। রাধু অতটা তলিয়ে ভাবেনি। এদিকে হিরুর লেঠেলরা কমলাকে উঠিয়ে নিয়ে গেল আগুর পাড়ায় সাহেবের ডেরায়। কমলা আর ফেরেনি। কেউ বলে সাহেবের রক্ষিতা হয়ে গেছে, কেউ বলে হিরু তাকে সোনাগাছির গলিতে নিয়ে গিয়ে বেচে দিয়েছে, আবার কেউ বলে
আগরপাড়ারই এক গাছের ডালে ঝুলে পড়েছে। রাধু আর তার বাবা হরিকিশোরীর কাছে নালিশ জানালো। তিনি সব বুঝলেন, কিন্তু হিরুকে চটাতে পারলেন না। হিরুকে ডাকায় সে সমস্ত অস্বীকার করল। রাধু বাবার সঙ্গে ফিরে গেল। তার চোখে অদ্ভুত এক আগুন। কিশোরী ভাবলেন সব মিটে গেছে। 3 দিন বাদে গোটা পানিহাটি আবার নড়ে চড়ে বসল। সেদিন সপ্তমী। আমাদের বাড়ি দুর্গাপুজো হতো। সব সেরে হিরু বসাক বাড়ি ফিরছেন, সঙ্গে মশাল হাতে 2 লেঠেল। আচমকা ঝোপ থেকে বেরিয়ে এলো রাধু। কিছু বোঝার আগেই হিরুর কাঁধে দিল টাঙির এক কোপ। হাতের খানিকটা খুলে ঝুলতে লাগলো। লেঠেল দুজন চষত। সঙ্গে সঙ্গে মশাল মাটিতে ফেলেই রাধুর মাথা বরাবর 2 লাঠির বাড়ি। রাধুর মাথা ফেটে 2 ফালা হয়ে গেল। পরদিন সকালে গিয়ে সবাই দেখল রাধুর মাথা মাঝ বরাবর ফাটা। ফুলকপির মতো সাদা সাদা ঘিলু এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। পুলিশ এলো, কিন্তু কিশোরীর পয়সার জোর ছিল। কোনো সাক্ষী না থাকায় পুলিশ এজাহারই নিল না। তবে হিরুর অবস্থাও দিন দিন খারাপ হচ্ছিল। কলকাতা থেকে সাহেব ডাক্তার এসেও সুবিধে করতে পারলেন না। কাটা জায়গা পচে ঘা হলো। সেই ঘা বেড়ে সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ল। কোজাগরী পূর্ণিমার 3 দিন পর সন্ধ্যাবেলায় হিরু বসাক মারা গেলেন। 3 কুলে হিরু বসাকের কেউ ছিল না। ফলে কিশোরী ঠিক করলেন তিনি আর তার বন্ধুরাই কাঁধ দিয়ে হিরুকে শ্মশানে নিয়ে যাবেন। মারা যাবার পরে দেখা গেল হিরুর গোটা শরীর ফুলে জয়ঢাক হয়ে গেছে। বেটে মানুষ, তাই একেবারে ফুটবলের মতো লাগছে। খাটে শুয়ে 2 দিকে বাঁশ বেঁধে 8 জন পথবাহক হরি হরি বল তুলে তাকে নিয়ে চলল। বাড়ি থেকে বেরিয়ে একটু দূরেই একটা আশশেওড়ার গাছ ছিল। তার নিচ দিয়ে যেতে না যেতেই হিরুবাবু দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে গেলেন। এ কেমন অলক্ষণ! কিশোরী ছিলেন মরা পোড়ানোর এক্সপার্ট। বললেন, দড়ি পচা, পাটের দড়িতে হবে না, নারকেলের মজবুত দড়ি আনতে হবে। আনা হলো। হিরুবাবুকে ওঠাতে গিয়ে আর এক মুশকিল হলো। এই সামান্য সময়ে হিরুবাবুর ওজন প্রায় 4 গুণ বেড়ে গেছে। 8 জন চেষ্টা করেও তাকে মাটি থেকে খাটে ওঠাতে পারল না। যেন কোনো অশরীরী শক্তি প্রবল বলে হিরুকে মাটিতে ঠেসে ধরে আছে। তার পায়ের পাতা অবধি মাটির সঙ্গে আঠার মতো লেগে। চোখের তুলসী পাতা সরে গেছে, 2 চোখ খোলা। মাটিতে চিত হয়ে শুয়ে হিরু বসাক সোজা আকাশের দিকে তাকিয়ে আছেন। শেষে গলদঘর্ম হয়ে কিশোরী ঠিক করলেন বাঁশের চালি দেহের তলায় ঢুকিয়ে শক্ত দড়িতে বেঁধে শ্মশানে নিয়ে যাবেন। তাই হলো। এদিকে এসব করতে করতে প্রায় মাঝরাত হয়ে গেল। মৃদু কণ্ঠে হরিবোল হরিবোল বলতে বলতে 8 জন চলেছে। পিঠের মড়া যেন ক্রমশ আরো ভারী হচ্ছে। পার চলতে চাইছে না। এদিকে পথও ফুরোচ্ছে না। কিশোরীর বন্ধু ভোলানাথের বাবা ছিলেন তান্ত্রিক। সে ফিসফিস করে বলল, হ্যাঁ ভাই, হিরু বসাককে দানুয়ে পায়নি তো? এই কথায় সবাই একসঙ্গে শিউরে উঠল। সবারই মনে হয়েছিল এতক্ষণ মুখ ফুটে কেউ বলতে পারেনি।
দানও কোনো ভূত নন, ইনি অপদেবতা, অশরীরী। দানকে কেউ কোনোদিন দেখেনি। কোনো মৃত ব্যক্তি মহাপাপ করে মরলে দানও তার দেহ আশ্রয় করে। দানই পেলে দেহ 10 গুণ অবধি ভারী হয়। যমদূতরা তার দেহ হেঁচড়ে হেঁচড়ে জমালয়ে নিয়ে যায়, আর তাতে কেউ বাধা দিলে মহাপাপ। সেই পাপ যে কি কেউই ঠিক জানে না। কিশোরী এই সবই শুনেছেন, কিন্তু বিশ্বাস করতেন না। এক মুহূর্তের জন্য ভয় পেলেও তিনি সবাইকে ধমক দিলেন, থাম দেখি, লজ্জা করে না তোদের? বুড়োদের মতো কথা কইছিস? এসব দানু ভানু কিচ্ছু নেই, এসব তোদের ভ্রেম। হিরু বসাকের শরীর পচে গেছে, তাই ওজন বেড়েছে। পথ একসময় শেষ হলো। সাধারণত 3 মণ কাঠে লোকজনকে দাহ করা হয়। হিরুর জন্য আরও 2 মণ নেওয়া হলো। চিতা সাজানো হচ্ছে। সব বাহকরা হুঁকায় কড়া দা কাটা তামাক টানছে। 2 জন পাশেই মামার দোকানে ধেনু মদ খেতে গেছে। এমন সময় কিশোরী খেয়াল করলেন মরার দেহটা ধীরে ধীরে বেঁকে যাচ্ছে, ধনুকের মতো। ভোলানাথ এক দৃষ্টে ভয়ে ভয়ে সেদিকেই তাকিয়েছিল। গোটা দেহ চালিতে বাঁধা, শুধু মাথা আর পা মাটি থেকে খুব আস্তে আস্তে উঠে যাচ্ছে। কিশোরী ডোমকে বকাবকি শুরু করলেন তাড়াতাড়ি মরা পোড়ানো শুরু করার জন্য। ডোম চিতা সাজিয়ে দিল। অতি কষ্টে হিরুকে চিতায় তোলা হলো। কিশোরী মুখাগ্নি করবেন। তার আগে মরুই পোড়া বামুন মন্ত্র বলতে বলতে পিণ্ড রাঁধছেন। এমন সময় হঠাৎ হিরুবাবু চিতার উপর খাড়া হয়ে বসলেন। এই দৃশ্য দেখে যে যেদিকে পারে ছুট দিল। শুধু বামুন পিণ্ড ফেলে জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন। হিরুবাবুর ঘাড় গেল ঘুরে। তিনি সোজা তাকালেন কিশোরীর দিকে। তারপর জিভ বার করে কি একটা শব্দ করলেন, আর তারপরেই মনে হলো প্রবল বেগে কারা যেন হিরুর পা ধরে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে চলেছে। চিতা ভেঙে গেল। হিরুর মৃতদেহ প্রবল বেগে শ্মশানের পাশে জঙ্গলের দিকে ধেয়ে চলল। কিশোরী খানিক থ হয়ে গেছিলেন। তারপর তিনিও পিছন পিছন ছুট লাগালেন। বামুন ঠাকুর যতটা দেখলেন, কিশোরী প্রাণপণে হিরুর চুলের মুঠি ধরে তাকে আটকানোর চেষ্টা করছেন। তারপর দুজনেই জঙ্গলের ভিতরে মিলিয়ে গেল। আধ ঘন্টা বাদে সবাই ধীরে ধীরে ফিরে এসেছে। ভাঙা চিতার সামনে সে বামুন বসে গায়ত্রী মন্ত্র জপ করছেন। ভোলানাথ সহ বন্ধুরা জিজ্ঞেস করায় বামুন সব খুলে বললেন। কিন্তু কিশোরী গেলেন কোথায়? তাকে তো খুঁজতে হবে। প্রথমে কেউ জঙ্গলে এত রাতে যেতে রাজি হলো না। শেষে ভোলাই সবাইকে বোঝালো। লণ্ঠন মশাল নিয়ে সবাই কিশোরীকে খুঁজতে জঙ্গলে ঢুকল। আকাশে মেঘ করেছিল অনেকক্ষণ। এখন টিপটিপ বৃষ্টি শুরু হলো। মশাল গেল নিভে, শুধু ঢাকা লণ্ঠনের আবছা আলো। জঙ্গলে খানিক যাবার পর একটা জায়গায় ঝোপঝাড় দুমড়ে মুচড়ে আছে, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে গেছে। দলের সবাই সেই পথেই রওনা হলো। খানিক যাবার পর জঙ্গল কিছুটা হালকা, গাছপালা কম, আর সেখানেই ঢাকা লণ্ঠনের অল্প আলোয় তারা যা দেখতে পেল তাতে তাদের রক্ত হীন হয়ে গেল। জঙ্গলের মাঝে চিত হয়ে শুয়ে আছেন কিশোরী, আর ঠিক তার উপরে ক্ষুধার্ত কুকুরের মতো
উবু হয়ে তার পেটের থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে একটা প্রাণী। এই প্রাণী অনেকটা মানুষের মতো, অনেকটা হিরু বসাকের মতো, কিন্তু মানুষ না। মানুষের অমন ধারালো দাঁত থাকে না। মানুষের চোখ আলো পড়লে ওরকম জলজল করে না। কিশোরী দানকে বাধা দিয়েছিল। কিশোরীকে দানও তাই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই ঘটনার 2 দিন পরেই কিশোরীর বড় ছেলে পুকুরে ডুবে মারা যায়। আমার বাবা তখন সবে 1 বছর। ঠাকুমা পানিহাটি ছেড়ে কলকাতায় বাপের বাড়ি চলে আসেন। বাবা কলকাতাতেই বড় হন, বিয়ে করেন। বিয়ের 1 বছরের মধ্যেই ছেলে হয়। 2 বছর হতে না হতে ছাদের রেলিং ভেঙে পড়ে সে ছেলে মারা যায়, স্পট ডেড। বাবা আমাকে এই গল্পটা বলেছিলেন। আমিও বড় হই, বিয়ে করি, কাজল জন্মায়। একদিন বোতলে করে দুধ খেতে খেতে আচমকা ওর দম বন্ধ হয়ে গেল। কিছু বোঝার আগেই সব শেষ। আকাশ জন্মালো তার বছর 2-1 বাদে। ওকে আজ অবধি কিছু বলিনি, বলতামও না, যদি না তুমি সবটা আবার খুঁচিয়ে তুলতে। সবাই চুপ। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে রিকের কোনো আওয়াজ পাচ্ছি না কেন বলেই দৌড়ে পাশের ঘরে গেল। আর গিয়েই চিৎকার করে বলল, এদিকে এসো শিগগির। আর্তনাদেই মনে হলো ভয়াবহ কিছু ঘটেছে। আমরা সবাই দৌড়ে গেলাম। খাটের উপর ফ্যান থেকে ঝুলছে রিনির ওড়না, আর ওড়না থেকে ঝুলছে ছোট্ট রিক। তার চোখ খোলা, পলক পড়ছে না। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিন্ন স্বাদের গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।